সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখলাম। একজন নারী, তার পেছনে কয়েকটি গরু বাঁধা। উনি এক প্রকার উন্মাদ হয়ে গেছেন, দুঃখ যন্ত্রণায় হতাশায় জর্জরিত হয়ে। উনি বারবার বলছেন, আমার ব্যাংকে 5 লাখ টাকা লোন, এটা আমি কিভাবে পরিশোধ করব। কেন উনি এরকম উন্মাদের মতো আচরণ করছেন? কারণ হচ্ছে উনি বেশ কিছু গরু পালছিলেন কোরবানির ঈদকে সামনে রেখে। এই গরুগুলো বিক্রি করবেন, বিক্রি করে উনি ওনার ব্যাংকের ঋণ পরিশোধ করবেন। তার সাথে সাথে কিছু উনিও মুনাফা করবেন। এই মুনাফা দিয়ে উনি ওনার সংসারটাকে স্বাচ্ছন্দ্যে চালাবেন। ওনার স্বামী ভ্যান গাড়ি চালান, আর উনি বাড়িতে এই গরুগুলো লালন পালন করেন, এগুলোকে দেখভাল করেন। এভাবেই ওনার সংসারটা কোনো মতে চলছে। ওনার শারীরিক অবয়ব এবং শরীরের পোশাক আশাকে বুঝেই যাচ্ছে দারুণ দারিদ্রতার মধ্যে ওনাদের দিন কাটছে। এই ভিডিওটি মূলত হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো একটি অঞ্চলের কোনো একজন নারীর ভিডিও। এটি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। আমাদের দেশেও খুব আবেগ তৈরি করেছে বিষয়টিতে। যদিও এটি প্রতিবেশী রাষ্ট্রের কোনো একজন মানুষের আহাজারি, সেখানে আমাদের তেমন কিছু বলার নেই। কারণ আমার প্রতিবেশী রাষ্ট্রে কী ঘটবে, সেখানের জনগণকে কিভাবে সে দেশের সরকার নিরাপত্তা দেবে, অর্থনৈতিক নিরাপত্তা দেবে, রাজনৈতিক নিরাপত্তা দেবে, এবং তার ব্যবসায়িক যে নিরাপত্তা, এগুলো কিভাবে সরকার দেবে, সেটা সেই দেশের সরকারের দায়িত্ব। এবং তাদের যেই প্রাদেশিক সরকার গঠিত হয়েছে, পশ্চিমবঙ্গে নতুন যে প্রাদেশিক সরকার গঠিত হয়েছে, তাদের দায়িত্ব। এটা নিয়ে আমাদের আসলে বলার কোনো সুযোগ নেই বা কোনো প্রয়োজনও নেই। কিন্তু কথাগুলো কেন বলতে হচ্ছে বা কেন এগুলো নিয়ে আমরাও কিছুটা চিন্তা বা আমরাও কিছুটা এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এর মূল কারণটা হচ্ছে আমরা গত আওয়ামী লীগের আমলে যেই পরিমাণে ভারতের সাথে সম্পর্ক রেখেছিলাম, এটা আমাদের একেবারে তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার পুরো মন্ত্রী পরিষদের অসংখ্যবার উচ্চারিত যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্ক অন্য কোনো সরকারের সাথে সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক, এটি অন্য কোনো সরকার আসলে সেটি সম্ভব নয়। কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর। এখন কে স্বামী কে স্ত্রী, এটা তারা আমাদেরকে স্পষ্ট করে বলেনি। তৎকালীন সরকারের এই অতিজ্ঞানী মন্ত্রীরা, যারা পৃথিবীকেই নেতৃত্ব দিতে পারতেন, বাংলাদেশ তো খুবই ক্ষুদ্র একটি রাষ্ট্র, তারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান রাখতেন। তারা বলেছেন ভারতের সাথে আমাদের হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে এত দিয়েছি যে ভারত কোনোদিন আমাদের ভুলতে পারবে না। তারপরে আরও কয়েকজন বলেছেন যে ভারত আছে, আমরা আছি, আমরা আছি, ভারত আছে। এই যে নিবিড় সম্পর্ক, এই যে ভালোবাসার সম্পর্ক, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে দেনা পাওনার সম্পর্ক, এর মধ্যেও ভারত অসংখ্যবার তৎকালীন আওয়ামী লীগ সরকারকে নাকানি চুবানি খাইয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীকে একেবারে ধরে অপমান করেছে, অপমান করেছে। এর মধ্যে দুটো তিনটে যদি উদাহরণ দিই তাহলে স্পষ্ট হবে। আমাদের যারা এখনও আওয়ামী প্রীতি, ভারত প্রীতি বন্ধুরা রয়েছেন, তাদের আসলে কখনো বোধোদয় হবে না। এগুলো হচ্ছে কুম্ভকর্ণের ঘুমের মধ্যে এদের দিন পাত হয়। এরা ভারতের কোনো দোষ দেখবে না, ভারতের কোনো অন্যায় দেখবে না। যা কিছু আছে, যা কিছু খারাপ, সেটা আমার দেশের। আমি এই দেশে বসে, এই দেশের খেয়ে, এই দেশের আলো বাতাসে বড় হয়ে, এই দেশের রাজনীতি করে নেতৃত্বে যাচ্ছি, কিন্তু গুণগান গাচ্ছি ভারতের। এক নম্বর উদাহরণ দিই, যখন মোদি পাশ করলেন 2015 সালে, পাশ করে উনি যখন বাংলাদেশে প্রথম সফরে আসলেন, তখন তিস্তা চুক্তি নিয়ে একটি বেশ আলোচনা তৈরি হয়েছিল যে এবার একটি তিস্তা চুক্তি হয়ে যাবে এবং তিস্তা চুক্তির মাধ্যমে আমাদের যে উত্তরবঙ্গে যে মরুকরণ হচ্ছে সেটি রোধ হবে। তাহলে এই তিস্তা চুক্তি হতে গেলে কি করতে হবে? পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তারও উপস্থিতি প্রয়োজন। মোদি সাহেব আসলেন, কিন্তু দিদি আসলেন না, অর্থাৎ মমতা ব্যানার্জি আসলেন না। উনি কজ দেখালেন যে উনি তখন ওনার অঞ্চলে ওনার রাজনৈতিক ব্যস্ততা নিয়ে আছেন, উনি বাংলাদেশে আসার মতো সময় পাচ্ছেন না। আর মোদি কজ দেখালেন
যে যেহেতু মমতা ব্যানার্জি আসে না, সুতরাং এই চুক্তিটি করা যাচ্ছে না। মমতা ব্যস্ততা দেখালেন, তার অঞ্চলে ওনার রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত, আর মোদি কজ দেখালেন যে মমতা আসে নাই বিধায়ী চুক্তি হবে না। এরপরে মমতা আলাদা করে এসেছেন, কিন্তু বাংলাদেশের পক্ষে তিস্তা চুক্তি আর সম্ভব হলো না। তিস্তা থেকে আমরা পানি আর পেলাম না, আমাদের সেই উত্তরবঙ্গ মরুকরণের প্রক্রিয়ার মধ্যেই রয়ে গেছে। আরও একটি কজ দেখাচ্ছি, আমাদের এখান থেকে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আমরা সবসময় সমালোচনা করি, কারণ আমরা নিজেরা যেই দামে ইলিশ কিনে খাই এবং যেই সবচেয়ে নিম্ন স্তরের ইলিশটি আমরা পাই, এই ঝাটকা থেকে সামান্য একটু বড় ইলিশটি পাই, আর সবচেয়ে বাছা বাছা ইলিশগুলো ভারতে রপ্তানি হয়ে যায়। ভারতে ইলিশ পাওয়া যায়, তারপরেও কেন আমাদের ইলিশই ভারতকে দিতে হবে? দিচ্ছে, তারপরেও আমাদের সরকার দিচ্ছে, দিয়ে যাচ্ছে। আর যেহেতু তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে স্বামী স্ত্রীতে এইভাবে দেনা পাওনার মধ্যে থাকবে। আমরা কি পাচ্ছি সেই হিসাব নেই, আমরা দিয়েই যাচ্ছি। ইলিশ মাছ দেয়া হলো, যেদিন প্রথম চালানে 300 টন ইলিশ গেল, সেদিনই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিল যে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ। পেঁয়াজ রপ্তানি বন্ধ সেদিন থেকে, যেদিন ঘোষণা করছে সেদিন থেকে। সাধারণত একটি ঘোষণা দিয়ে যেগুলো পাইপলাইনে থাকে সেগুলোকে আসার ব্যবস্থা করে দিতে হয়, কিন্তু না, সেদিন থেকে, অর্থাৎ যেগুলো গাড়িতে উঠে গেছে সেগুলো থেকেও পেঁয়াজ নামিয়ে ফেলেছে তারা। তার ফলশ্রুতিতে আমাদের এখানে 300 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম হয়েছিল। এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই হচ্ছে তাদের প্রেম প্রীতির সম্পর্ক। ভারত থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে, অর্থাৎ বৈধ অবৈধ দোনোভাবেই গরু বাংলাদেশে আসে। সেটি ভারত বন্ধ করে দিয়েছে, বৈধভাবেই বন্ধ করে দিয়েছে। কেন? বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, তারা কোরবানিতে গরু কোরবানি দেয়। এখানে গরু পাঠালে এই দেশের মানুষ সস্তায় গরু পাবে, সুতরাং সস্তায় বাংলাদেশকে গরু দেওয়া যাবে না। তারা ইউরোপের অন্যান্য দেশে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে গরুর মাংস ঠিকই প্রসেস করে রপ্তানি করছে, কিন্তু বাংলাদেশে সরাসরি তারা গরু দেবে না। এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, প্রেম প্রীতির সম্পর্ক। তাহলে আমরা কি পেলাম ভারতের কাছ থেকে? আমরা এই বিপদে পড়ে আমরা পথ খুঁজেছি উদ্ধারের, আমরা পেঁয়াজ উৎপাদন করছি, পেঁয়াজে প্রায় আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমরা গরু উৎপাদন করছি, গরুর এখন একটু বেশি দাম, কিন্তু কোনো একদিন এই গরুর দামও আমাদের এখানে কমে আসবে, না হলে আমরা পৃথিবীর অন্য প্রান্ত থেকে গরুর মাংস আমরা আমদানি করব, ভারত না দিল। কিন্তু আপনাদের এই যে হিন্দু মহিলার যে কান্না, সেটি আপনাদের হৃদয় স্পর্শ না করলেও আমাদের হৃদয় স্পর্শ করছে। আপনারা বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করেছেন, করে দেন, কিন্তু তাদের গরুগুলো কোথায় বিক্রি করবে, কিভাবে সে এই ঋণ থেকে মুক্ত হবে, কিভাবে এই দানার দায় থেকে মুক্ত হবে, সেই পথটি তাকে দেখিয়ে দিন। ওই দারিদ্র পীড়িত মহিলার কান্না জানি না দিল্লির মসনদে পৌঁছাবে কিনা, কিন্তু বাংলাদেশের মানুষের আবেগের জায়গাটি স্পর্শ করেছে এই মহিলা।